সেনা প্রধান হচ্ছে হাসিনার একটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরভিসন্ধি করা হয়, সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ অবস্থায় বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়াইয়া দেব। এরই মাঝে লেখালেখি হচ্ছে সেনানিবাসকে উড়িয়ে দিতে চাওয়া সেই ব্যারিস্টার ফুয়াদ তিনি গ্রেপ্তার হয়েছেন। সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো। আওয়ামী লীগকে ক্যান্টনমেন্ট থেকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর দেয়া ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়েছে সেনা সদর। এ তথ্য জানিয়ে নেত্র নিউজের প্রতিবেদন বলা হয়, হাসনাতের এমন বক্তব্য হাস্যকর ও অপরিপক্ক পন্থের সম্ভার। এদিকে হাসনাতের পোস্ট নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে খানিকটা দ্বিমত পোষণ করেন এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম। আর উদ্ভূত পরিস্থিতিতে দলের নেতাদের ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আমাদের সেনাবাহিনীর ভেতরে গতকাল বৈঠক হয়েছে, বাংলাদেশে জরুরি অবস্থা জারির জন্য সবুজ সংকেত দিয়েছে। আজ থেকে যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে, যার ফলে মানে আর্মি ক্ষমতা দখল করবে। এবং এটা আমরা ক্লিয়ারলি সবাই জানি যে আর্মি ক্ষমতা দখল করা মানে হচ্ছে ইন্ডিয়া যেটা প্রচার করতেছে, আওয়ামী লীগেরা যা প্রচার করতেছে যে ওয়াকার দায়িত্ব নিয়ে নিলেই হচ্ছে তাদের সরকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি, কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছে আজকের এই ভিডিওতে। আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। বাংলাদেশের কোন যে সকল কুকুর কুত্তার লেজ গুটায় পালাইছে, এই সকল কুত্তাকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। সেনা প্রধান হচ্ছে হাসিনার একটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। আমরা যখন কুকুরকে দেশ ছাড়া করেছি, কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ ছাড়া করব। কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরভিসন্ধি করা হয়, সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ অবস্থায় বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না। আপনার বেঁচে পালাবার কোনো জায়গা নাই। আপনার অপশন হচ্ছে দুইটা, বাংলাদেশের কারাগারে থাকবেন নাকি বেলজিয়ামের কারাগারে থাকবেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনার কবর কি বঙ্গোপসাগরে হবে না আটলান্টিকে হবে। বাংলাদেশের ফেরাউনের পরে নীল নদে যেভাবে কবর খুঁজে বের করা হয়েছিল, আপনার জন্য বাংলার নীল নদ প্রস্তুত করা আছে। বাংলার মাটি ফেরাউনকে যেভাবে মিশরের মাটি নেয় নাই, বাংলার ফেরাউনকেও বাংলার মাটি কবর থেকে দেবে না। আপনার দেওয়া হবে, বঙ্গোপসাগরে ভাসায় দেওয়া হবে। আপনার জানাজা হবে না, গোসল হবে না, কেউ আপনার জানাজা পড়বে না। যারা শেখ পরিবার দালালদের জানাজা পড়বে ওরা হচ্ছে বাংলার গাদ্দার কাশিম বেগম এবং মীর জাফর। বাংলাদেশের সেনা প্রধান থেকে শুরু করে সশস্ত্র বাহিনী যারা আছে, পুলিশ, র্যাব, আর্মির যারা বাহিনী আছে, দিল্লির সেবাদাস বুদ্ধিজীবীরা মিলে বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলা বসন্তকে হাইজ্যাক করবার যে ষড়যন্ত্র করছে, আমরা দেশবাসীকে বলবো সতর্ক থাকবেন, মাঠ ছাড়া যাবে না। যেই প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের টাকায় অস্ত্র কিনে বুলেট কিনে আমাদের হাজার হাজার মানুষকে গুম খুন করেছে, সেই সেনা প্রধানের হুকুমে বাংলাদেশ চলতে পারে না, পারবে না। আমরা সেনাবাহিনীকে বলছি ব্যারাকে ফিরে যান, কারফিউ উঠ্য করেন। দিস ইজ নট ইওর বিজনেস। বাংলাদেশ এদেশের সাধারণ মানুষরা রক্ত দিয়ে স্বাধীন করেছে, রক্ত দিয়ে প্রতিহত করবে এবং লালন পালন করবে। আওয়ামী দিল্লির দাসত্বকে পিছনের রুম থেকে ফিরে এনে আসা দাসখত দেওয়া বুদ্ধিজীবীরা, যেই সকল বিশ্ব বেহায়ারা গত 16 বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে নাই, আমরা তাদের কাউকে অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হইতে দেব না, দেব না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন দিল্লি এখন তার শেষ কার্ড খেলতেছে। হাসিনা এবং রেহানাকে নিয়ে দিল্লির মসনদের যে চিড়িয়াখানা আছে, সেই চিড়িয়াখানা থেকে বাংলাদেশের বঙ্গভবনের ছাগল এবং কুত্তা চুপ্পুর কাছ থেকে দেশটিকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করছে। তাই দেশবাসীকে আমরা বলছি, আপনারা রাস্তায় থাকেন, সেনাবাহিনীর কথা মতো বাংলাদেশ চলবে না। তাদের কথা মতো আমরা ঘরে ফিরে যাব না। রাজপথে যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে, শাহাদাতের মাধ্যমে এই দেশকে দিল্লির দাসত্ব থেকে স্বাধীন করেছে, তাদের বক্তব্যে দেশ চলবে। তারা নির্ধারণ করবে আগামী দিনে কেয়ারটেকার কিভাবে গঠিত হবে।
তাই আমরা পরিষ্কার করে বলেছি এবি পার্টির পক্ষ থেকে, শুধু শেখ পরিবারের কুকুরগুলো পদত্যাগ করে পালাইলে চলবে না, বঙ্গভবনের কুকুরগুলোকে পদত্যাগ করে পালাইতে হবে। আমরা নতুন প্রধান বিচারপতি বানাবো, যেই বিচার বিভাগ আমার আপনার পক্ষে কথা বলবে, মজলুমকে আটক করবে না, রিমান্ডের নামে হারুনের ভাতের হোটেলে নিয়ে হাত পায়ের নখ তুলে দেবে না। বাংলাদেশকে নতুন করে আবার পুনর্গঠন করতে হবে। এই বাংলাদেশ হবে আমার আপনার বাংলাদেশ, এই বাংলাদেশ হবে কৃষক মজুরের বাংলাদেশ, রিক্সাওয়ালা সিএনজি ড্রাইভারের বাংলাদেশ, যারা কাজের বুয়া থেকে শুরু করে চা বিক্রেতা আছেন, এই আগামীর বাংলাদেশ হবে তাদের বাংলাদেশ। আওয়ামী লুটেরাদের বাংলাদেশ থাকবে না। আমরা পরিষ্কার করে বলতে চাই, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যারা এখন পর্যন্ত গুলি বন্ধ করছেন না, র্যাব থেকে শুরু করে ছাত্রলীগের গুন্ডা কুকুরের বাচ্চারা যারা এখনো গুলি করছেন, পাড়ায় মহল্লায় প্রতিহত করেন, আওয়ামী লীগের কোন মূর্তি থাকবে না বাংলাদেশে। এই আওয়ামী ফ্যাসিবাদের মধ্য দিয়ে যে মূর্তি কায়েম হয়েছে, শেখ পরিবারের প্রত্যেকটা মূর্তি ভেঙে ফেলতে হবে। আপনারা দর্শক, শেষ রাতের চমকপ্রদ খবর, এরই মাঝে লেখালেখি হচ্ছে সেনানিবাসকে উড়িয়ে দিতে চাওয়া সেই ব্যারিস্টার ফুয়াদ তিনি গ্রেপ্তার হয়েছেন। আদতেই কি ঘটলো? ব্যারিস্টার ফুয়াদকে যদি গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে তার সঙ্গে যে 15-20 জন ছিলেন তাদের ছেড়ে দেওয়া হচ্ছে কিনা, নাকি তাদেরকেও একই অপরাধে গ্রেপ্তার করা হবে, সেই আলোচনা এখন শুরু হবে। ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে কি হলো? শেষ পর্যন্ত সেনাবাহিনীর যে চুপ থাকার কথা আমরা বলছিলাম, ঠান্ডা মাথায় পরিস্থিতি ট্যাকেল দেওয়ার কথা যেটা বলছিলাম, তার একটা ঠান্ডা মাথার একটা ব্যাপার বোধহয় পরিলক্ষিত হতে চলেছে। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ যদি সত্যি অ্যারেস্ট হন, তাহলে তাকে অ্যারেস্ট করার যে দাবিটা চতুর্দিকে উঠছিল, সেই দাবি এবার বাস্তবায়িত হলো। আওয়ামী লীগকে ক্যান্টনমেন্ট থেকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর দেয়া ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়েছে সেনা সদর। এ তথ্য জানিয়ে নেত্র নিউজের প্রতিবেদন বলা হয়, হাসনাতের এমন বক্তব্য হাস্যকর ও অপরিপক্ক পন্থের সম্ভার। এদিকে হাসনাতের পোস্ট নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে খানিকটা দ্বিমত পোষণ করেন এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম। আর উদ্ভূত পরিস্থিতিতে দলের নেতাদের ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রিপোর্ট করছেন দীপু শিকদার। বৃহস্পতিবার দিবাগত রাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দেয়া ফেসবুক পোস্টে তোলপাড় নেট দুনিয়া। সেখানে হাসনাত উল্লেখ করেন, 11 মার্চ দুপুর 2:30 নাগাদ ক্যান্টনমেন্ট থেকে প্রস্তাব দেওয়া হয় আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয় নিয়ে। সেখানে তিনি সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়ার বিষয়টি স্পষ্ট করেন। এ নিয়ে 22 মার্চ সুইডেন ভিত্তিক নেত্র নিউজের প্রতিবেদনে জানানো হয়, সেনা সদর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে সেনাপ্রধানের সঙ্গে হাসনাতদের বৈঠক হয়েছিল, তবে সেখানে তাকে ডেকে নিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের বিষয়ে চাপ বা প্রস্তাব দেওয়া হয়নি। হাসনাতের দেয়া বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম রোববার ফেসবুক পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, আমরাই সেনা প্রধানের সঙ্গে দেখা করেছি, আমাদেরকে ডেকে নেওয়া হয়নি। হাসনাতের ফেসবুক পোস্টের মাধ্যমে সেনাবাহিনী ও আওয়ামী লীগ ঘিরে যেসব বক্তব্য উঠে এসেছে তা আমার কাছে সমীচীন মনে হয়নি। এনসিপির আরেক নেতা হান্নান মাসুদ তার ফেসবুকে লেখেন, হয় হাসনাত নয় সার্জিস, দুজনের কোনো একজন মিথ্যা বলছেন। এদিকে এনসিপি শ্রমিক উইংয়ের সমন্বয় কমিটি গঠনের সংবাদ সম্মেলনে হাসনাতের দেয়া পোস্ট নিয়ে অবস্থান ব্যাখ্যা করেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দক্ষিণাঞ্চলের যিনি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ একটি স্ট্যাটাস দিয়েছিলেন, সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, সেনা অঙ্গনে একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে। সেই জায়গা থেকে যে বিষয়টা আমরা স্পষ্টত করতে চাই, কিন্তু যখন পার্টি গঠন হয়েছে সেই জায়গায় আমি বলেছি যে সব মিটিং অথবা জনগণের সামনে যখন বলবে, সেখানে যার অপর পক্ষ রয়েছে তারও একটি কনসেন্টের বিষয় থাকে। সেই জায়গা থেকে আমি শিষ্টাচার বহির্ভূত বলেছি। দলের অভ্যন্তরীণ বোঝাপড়া নিয়ে কথা বলেন এনসিপির এই নেতা। জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মাঝে কোনো গুরুত্ব বা কোনো বোঝাপড়ার জায়গায় ঘাটতি নেই। তবে আপনারা জানেন যে একটি বিশাল গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আন্দোলন এবং পলিটিক্যাল জায়গা দুইটা আলাদা জায়গা। সেই জায়গা থেকে এই গণ অভ্যুত্থানের ছাত্ররা নিজেদেরকে পলিটিক্যাল জায়গাতে ট্রান্সফরমেশন করতেছে। লিলি হালাল বিউটি শপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। সেই জায়গাতে কিছু ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, দেশবাসীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এদিকে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি আইএসপিআর। দর্শক, জরুরি একটি অনুষ্ঠান, খুবই সংক্ষিপ্ত এবং সামগ্রিকভাবে বাংলাদেশের
পরিস্থিতি অত্যন্ত জটিলতার দিকেই যাচ্ছে। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বা নতুন যেই রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের নেতা হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্ট, পরবর্তী সময়ে উপদেষ্টা আসিফ মাহমুদের ভিডিও বক্তব্য এবং সার্জিস আলমের আবার ফেসবুকের সেটাকে ক্লারিফাই করার চেষ্টা, সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি অত্যন্ত জটিল পরিস্থিতিতে আছে। এর মধ্যে আমাদের সেনাবাহিনীর ভেতরে গতকাল অর্থাৎ 23 মার্চ সকাল দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত একটি বৈঠক হয়েছে। 12:50 থেকে 3টা পর্যন্ত একটি বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর আমি যতটুকু দেখলাম যে 5 জন লেফটেন্যান্ট জেনারেল এবং 8 জন মেজর জেনারেল দীর্ঘ বৈঠক করেছেন এবং সেখানে আরো অন্যান্য পর্যায়ের কর্মকর্তারাও ছিলেন। এবং আমি যদি দর্শক আপনাদেরকে দেখাই, আমি এই যে সোর্সে পেয়েছি, আমি এই সোর্সকে বিশ্বাস করি। সেই সোর্সের তথ্য মিথ্যা হয় না। এটি গোয়েন্দা সংস্থার আজকের যে বৈঠক, সেই বৈঠকের প্রেক্ষিতে এই রিপোর্টটি তারা পাঠিয়েছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই রিপোর্টটি, সেই রিপোর্টের প্রথমেই বলা হচ্ছে যে বিষয় হচ্ছে বাংলাদেশ সেনা সদর দপ্তরে হাই প্রোফাইল সভা। আজ 23 মার্চ 2025 দুপুর 12:50 থেকে 3:05 পর্যন্ত বাংলাদেশ সেনা সদর দপ্তরের কমান্ড সেন্টারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে একটি হাই প্রোফাইল সভা অনুষ্ঠিত হয় এবং এটি হচ্ছে সেনা সদরের ভেতরে যেটাকে বলা হয় কমান্ড সেন্টার। সেই কমান্ড সেন্টারে জরুরি কিছু হলেই এই কমান্ড সেন্টারে সবাই সমবেত হন। হচ্ছে সভায় 5 জন লেফটেন্যান্ট জেনারেল, বেশ কয়েকজন জেনারেল কমান্ডিং অফিসার জিওসি ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন, অন্যরা ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন। এছাড়াও সেনা সদর দপ্তরের সকল পরিচালক, ব্রিগেড কমান্ডার এবং ঢাকার বাইরে থেকে আসা 7ম, 9ম, 55 ও 66তম পদাতিক ডিভিশনের জিওসিরা ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন। হচ্ছে সেনাবাহিনী প্রধান সংশ্লিষ্ট কমান্ডারদের সাথে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। রাজনৈতিক বিষয়ে সেনাবাহিনীর হস্তক্ষেপের বিষয়ে হাসনাত আব্দুল্লাহ এবং নাগরিক পার্টি এবং এবি পার্টির নেতাদের করা অভিযোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সভায় এই ধরনের অপপ্রচার প্রতিহত করা এবং অভিযোগের জবাবে সেনাবাহিনীর ভূমিকা সংজ্ঞায়িত করার বিষয়েও আলোচনা করা হয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচন এবং জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনা সম্পর্কে মতামত সংগ্রহ করা হয়েছিল। বৈঠকটি এই সিদ্ধান্তের মাধ্যমে শেষ হয় যে 24 মার্চ 2025 সকাল 10:30 অর্থাৎ আগামীকাল সকালে বাংলাদেশ সময় সকাল 10:30 সেনাবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে সকল স্তরের কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। সারা দেশের সকল সেনানিবাসের সামরিক কর্মীরা একযোগে ভাষণে যোগ দেবেন। অর্থাৎ আপনাদের মনে আছে অগাস্টের 3 তারিখে যে ভাষণটি তিনি দিয়েছিলেন, যে দরবারটি তিনি করেছিলেন, সেরকমই একটি প্রস্তুতি নেওয়া হয়েছে আগামীকাল সকাল 10:30টায়। হচ্ছে সূত্র নিশ্চিত করে যে আন্তর্জাতিক স্টেক হোল্ডাররা শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার, জাতীয় নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার জন্য বাংলাদেশে জরুরি অবস্থা জারির জন্য সবুজ সংকেত দিয়েছে। লক্ষ্য রাখুন, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আসছি পরবর্তীতে। আজ থেকে যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে, যার ফলে জাতীয় জরুরি সরকার গঠন করা সম্ভব হবে। রাজনৈতিক কর্মকাণ্ড, সমাবেশ এবং সভা সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। পরিস্থিতি কিন্তু অত্যন্ত জটিলতার দিকে যাচ্ছে। এই পড়ছিলাম, কারণ আমি আসলে ইংরেজি থেকে এটাকে অত্যন্ত এইমাত্র পেলাম, পেয়ে আপনার এটাকে আসলে এত না করে আপনাদের বোঝার সুবিধার্থে একটু গুগলে ট্রান্সলেট করে নিয়েছি অন্য সফটওয়্যারে। তো পরিস্থিতি যদি আমরা একটু আলোচনা করি, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করবো সেটি হচ্ছে স্টেক হোল্ডাররা গ্রিন সিগন্যাল দিয়েছেন জরুরি অবস্থা জারির জন্য। আজ থেকে যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা হতে পারে, যার ফলে জাতীয় জরুরি সরকার গঠন করা সম্ভব হবে। এখন দর্শক, প্রশ্ন হচ্ছে জরুরি অবস্থা কি সেনাবাহিনী জারি করতে পারে? জরুরি অবস্থা জারি করে হচ্ছে সরকার, বিশেষ করে রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি চুপ্পু যেখানে বসা, এখানে চুপ্পুর সাথে কি কোনো বিষয় এখানে কাজ করছে, মানে আমার একটু সন্দেহ হচ্ছে। কারণ সেনাবাহিনী তো আসলে জরুরি অবস্থা জারি করতে পারে না। সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারে, সেনা শাসন জারি করতে পারে সকল কিছু বন্ধ করে দিয়ে। কিন্তু সেক্ষেত্রে কি চুপ্পুর গোপন সিগনালে এই জাতীয় কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে? এই যে জরুরি অবস্থার কথা বলা হচ্ছে, ডক্টর ইউনূসের কি এই বিষয়টি অবগত আছেন? ডক্টর ইউনূসকে কি এই যে জরুরি অবস্থাকালীন যে সরকারের কথা বলা হচ্ছে, তারা বাংলায় বলছেন জাতীয় জরুরি সরকার গঠন, জাতীয় একটা গুজব ছড়িয়ে পড়ছে যে দেশে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে, মানে আজই এটা হয়ে যাবে বা খুব সহসাই হবে, এই আলাপ আছে। এই আলাপ শেখ হাসিনা পন্থীদের যেমন আছে, শেখ হাসিনা বিরোধীও কেউ কেউ এই গুজবটি সামনে আনার চেষ্টা করছেন। এবং এই গুজবের
একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা বলা, যেহেতু প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে সরানো যায়নি, তাই তিনি যে কোনো সময় জরুরি অবস্থা জারি করে দিতে পারেন। এই আলাপটা তখনও হয়েছে যখন জনাব চুপ্পুকে সরানো যাচ্ছিল না এবং সেটাকে নানানভাবে ব্যাখ্যা করছিলেন। প্রথম কথাটা হচ্ছে, দেশে জরুরি অবস্থা জারি করার পরিস্থিতি কি আছে, বা জরুরি অবস্থা আসলে কেন জারি করতে চায় কোনো সরকার। অ্যান্ড ফাইনালি জনাব চুপ্পু চাইলেই দেশে জরুরি অবস্থা জারি করে দিতে পারেন। মানে আমরা অনেকেই খুব না জেনে কথা বলে ফেলি, কারণ আসলে আমাদের ভেতরে অনেকে ক্ষোভ রয়ে গেছে, যেহেতু চুপ্পুকে সরানো যায় নাই, সুতরাং আমরা দেখাতে চাই যে চুপ্পু কত বিপজ্জনক মানুষ, সুতরাং আমাদের সতর্ক থাকতেই হবে। এই ধরনের একটা পারসেপশন কারো আছে। এখন এই সুযোগে নেমে পড়েছেন এবং সত্যিকার অর্থে বেশিরভাগই আসলে সংবিধানে প্রেসিডেন্ট শব্দটা মানে কি সেটাই জানেন না জেনেই কথা বলেন। তখনও বলেছি আমি আজ এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করতে চাই। মানে জরুরি অবস্থা জারির জন্য সংবিধানের যে আর্টিকেলগুলো আছে সেগুলো থেকে 41-42 এই দিক থেকে আমি কয়েকটা জিনিস একটু পড়তে চাই। 41-এ বলা হচ্ছে, রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে এমন জরুরি অবস্থা বিদ্যমান রহিয়াছে যাহাতে যুদ্ধ বা বহির আক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের দ্বারা বাংলাদেশ বা উহার যে কোনো অংশে নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন, তাহা হইলে, মানে তার মানে জরুরি অবস্থার জন্য এই কন্ডিশনগুলো যদি থাকে, তাহলে বহিঃশত্রুর আক্রমণ ছাড়াও অভ্যন্তরীণ গোলযোগ, অর্থনৈতিক বিপদ, এগুলোতে জরুরি অবস্থা জারি করা যায়। সো অভ্যন্তরীণ কারণে এটা সম্ভব। এবং একটা সময়সীমা বলা আছে অনধিক 120 দিন, মানে 4 মাস। 4 মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা যাবে, যদিও 11 সরকার এর চেয়ে বেশি সময়ের জন্য জরুরি অবস্থা জারি করে রেখেছিল এবং তারা সংবিধানে সেটা র্যাটিফাইও করেনি। এক অবিশ্বাস্য ব্যাপার, কিন্তু এটা হয়েছিল। কারণ আমরা জানি, এই কথা বহুবার বলেছি, আপনি সংবিধান ভঙ্গ করে কাজ যদি করেও ফেলেন, সেগুলো পরবর্তীতে সংবিধানে সেটা র্যাটিফাই করা যায়। আচ্ছা, এখানে সরাসরি লিখে দেওয়া আছে, না লিখে দেওয়া থাকলেও থাকতো। এই যে রাষ্ট্রপতি বলা হলে, রাষ্ট্রপতি কে আসলে? আর্টিকেল 48(3) ক্লিয়ারলি বলছে রাষ্ট্রপতি জাস্ট দুটো কাজ নিজের সিদ্ধান্তে করতে পারেন। আদতে একটা কাজ, মানে দুটো কাজ সংবিধানে যেটা লেখা আছে, প্রধানমন্ত্রী নিয়োগ করা এবং প্রধান বিচারপতি নিয়োগ করা। এই দুটো কাজ তিনি নিজের এখতিয়ারে করতে পারেন, আর বাকি সব কিছুর ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। সোজা সাপটা কথা হচ্ছে, আমরা সংবিধানে যে লিখেছি যাবতীয় সব কাজ রাষ্ট্রপতির নামে হবে, সেগুলো আসলে প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী নিয়োগও আসলে রাষ্ট্রপতির হাতে ওই অর্থে না, কারণ নির্বাচনে যিনি সংখ্যাগরিষ্ঠ আসন পাবেন তাকেই প্রথম ডাকতে হবে সরকার গঠন করার জন্য। তাহলে রাষ্ট্রপতির ক্ষমতা আসলে একটা। আর যাবতীয় যত জায়গায় যে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারবেন বলছেন, এগুলো আসলে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। ইনফ্যাক্ট এই আর্টিকেলে এটা আবার আলাদা করে লিখে দেওয়া আছে, খেয়াল করি, আমি পড়ছি। তবু শর্ত থাকে যে অনুরূপ ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর প্রয়োজনীয় হইবে। ক্লিয়ারলি বলা হচ্ছে, তো প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর ছাড়া এটা হবে না। এখন কেউ বলতে পারেন যে দেশে এখন প্রধানমন্ত্রী নেই, কি হবে তাহলে? প্রধান উপদেষ্টা আছে, মানে আমরা কেউ যদি ঝুট ঝামেলা করতে চাই আর কি। ইনফ্যাক্ট এই ঝামেলাটা বন্ধ করার জন্যই সেপ্টেম্বরে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটা অধ্যাদেশ জারি করেছিলেন। সেই অধ্যাদেশ অনুযায়ী এই সরকার আদতে প্রধানমন্ত্রী যা যা ক্ষমতা, যা যা তার দায়িত্ব, তার সুযোগ সুবিধা, মন্ত্রীরা এই সব কিছু নিয়ে একটা অধ্যাদেশে এটা ক্লিয়ারলি বলা আছে যে তারা এই কাজটা করবেন, তারা প্রধানমন্ত্রীর জায়গায় একইভাবে কাজ করবে। সুতরাং বাংলাদেশে এই মুহূর্তে প্রধানমন্ত্রী না থাকলে প্রধান উপদেষ্টা ঠিক সেই দায়িত্বে রত আছেন। সুতরাং জরুরি অবস্থা জারি করার ক্ষেত্রে আসলে প্রধান উপদেষ্টাকেই যেতে হবে। এখন জরুরি অবস্থা হবে না কি হবে না সেই তর্কে এখন যাচ্ছি না। তাহলে প্রাথমিকভাবে কথাটা হলো, জরুরি অবস্থা জারি আসলে করতে হবে প্রধান উপদেষ্টাকে। রাষ্ট্রপতি চুপ্পু কিছুই না, উনি কিছুই না। এবং আমি মনে করি অত্যন্ত ক্ষমতাহীন একজন পাপেট হিসাবে উনি বসে আছেন, একেবারে হার্মফুল বস্তু। এখন সরকার জরুরি অবস্থা জারি করবে কিনা, মানে জরুরি অবস্থা আসলে জারি করার উদ্দেশ্যটা কি, কেন জরুরি অবস্থা জারি করা হয়? মানে ধরুন জরুরি অবস্থা জারি করে যা যা করা যায় সেই জিনিসগুলো জরুরি অবস্থা জারি ছাড়াও করা যায়। একটা জায়গায় খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, সেগুলো কারণেই আসলে জরুরি অবস্থা জারি করা যায়। ধরুন দেশে খুব গোলযোগ হচ্ছে, সরকার চায় যে সভা সমাবেশ বন্ধ করে দেবে, এই ঘোষণা তো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করা যায়, 144 ধারা জারি করে করা যায়। তো এই যে প্রধান উপদেষ্টার কার্যালয় এবং শাহবাগ এলাকায় যে সভা সমাবেশ ডিএমপি বন্ধ করেছে, তার জন্য জরুরি অবস্থা জারি করা লাগেনি তো। যদিও এনসিপি আওয়ামী লীগের বিরুদ্ধে একটা সমাবেশ শাহবাগে করেছে, এটা ভেঙে। এই যে চর্চাগুলো খুব খারাপ, এগুলো তো এক্সট্রা হ্যাডাম দেখানো, ভালো কিছু হয় না, মানুষের কাছে রং পারসেপশন দেয়। যাই হোক, সো সভা সমাবেশ বন্ধ করা যায়, বহু রকম পদক্ষেপ নেওয়া যায় এক্সিকিউটিভ অর্ডার দিয়ে। কিন্তু জরুরি অবস্থায় একটা বিশেষ ক্ষমতা আছে সরকারের হাতে, সেটা হচ্ছে যে আর্টিকেল 36, 37, 38, 39, 40, 42, মানে এগুলো প্রত্যেকটা তৃতীয় ভাগে বর্ণিত মৌলিক অধিকার, যেমন আপনার রাজনৈতিক অধিকার, সমাবেশের অধিকার, মত প্রকাশের অধিকার, এই জিনিসগুলো এখানে আছে, চলাফেরার অধিকার। এগুলো যদি লঙ্ঘিত হয় তাহলে কিন্তু আমরা হাইকোর্টে যেতে পারি, আমরা রিট করতে পারি। আমাদের মৌলিক অধিকার যখন লঙ্ঘিত হয় আমরা রিট করতে পারি সরকারের বিরুদ্ধে। জরুরি অবস্থায় ওই ক্ষমতাটা, ওই অনুচ্ছেদগুলো স্থগিত করে দিতে পারে সরকার চাইলে। তাতে যেটা দাঁড়ালো, আমার আপনার বিরুদ্ধে অনেক মৌলিক অধিকার লঙ্ঘিত হতে পারে,
অনেকগুলো মৌলিক অধিকার, আরবিট্রিয়ারলি আমাকে গ্রেফতার করা হলো, আমি কোর্টে যেতে পারবো না। সো সরকারের হাতে এই একটা এক্সট্রা ক্ষমতা তৈরি হয় যে বিচার বিভাগ চাইলেও নাগরিকের পক্ষে দাঁড়িয়ে ইন্টারভিন করতে পারে না। জরুরি অবস্থার মূল মাঝে যা আসলে এটা, এই না যে আমি সমাবেশ বন্ধ করতে চাই, আমি ওকে ধরে নিতে চাই, না, এগুলো সবই করা যায় জরুরি অবস্থা ছাড়াও। কিন্তু আমাদের কোর্টে যাওয়া, আমাদের মৌলিক অধিকার বলবৎ করার যে চেষ্টা, সেটা বন্ধ করা যায়, এবং কতদিন? 4 মাসের জন্য। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে বাংলাদেশে এখন বুঝতে পারবো আসলে বাংলাদেশে জরুরি অবস্থা জারির প্রেক্ষাপট আছে কিনা। দেশে কি এমন পরিস্থিতি হয়ে গেছে যে সরকার একেবারেই সামলাতে পারছে না? কোনো সন্দেহ নেই, সরকার যথেষ্ট খারাপ পারফর্ম করছে, কিন্তু এখনও সরকার সামলাতে পারছে না। এবং মামলা করে করে মূল জায়গা ওটা, মানে যত রকম ডিস্টারবেন্স, যত রকম প্রবলেম আছে, যত কিছু সরকার নিষিদ্ধ করতে চায় সব সে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করতে পারবে। কিন্তু যে জায়গাটা, এমনকি সরকার যে কাউকে আরবিট্রারিলি গ্রেফতার করার ক্ষমতাও এখনও রয়ে গেছে, আমাদের সেই 54 ধারা এখনও আছে, সব ক্ষমতা আছে। কিন্তু এমন কি হচ্ছে যে সরকার এগুলো করছে আর মানুষ মামলা করে করে সরকারকে জেরবার করে ফেলছে, এবং সরকার সেই জায়গাটা থেকে মুক্ত হওয়ার জন্য জরুরি অবস্থা জারি করছে? উত্তর হচ্ছে না, একেবারেই না। তো তাহলে দেশে জরুরি অবস্থা জারি কেন হবে? মানে এই সরকার এত স্টুপিড যে সে জরুরি অবস্থা জারি করবে। এবং জরুরি অবস্থা শুনতে ব্যাপারটা না অনেক জরুরি কিছু মনে হয়। জরুরি অবস্থা এত জরুরি কিছু এক অর্থে না। হ্যাঁ, এটা ফ্যাক্ট যে মানুষের মৌলিক মানবাধিকার স্থগিত করে মানুষের উপরে নানান পদক্ষেপ নেওয়া নিয়ে আন্তর্জাতিক প্রচুর সমালোচনা আসে। নট অনলি দ্যাট, এটা রাষ্ট্রের ফ্র্যাজাইলিটিকে খুব ক্লিয়ারলি ইন্ডিকেট করে। সুতরাং এটাও তো বুঝতে হবে সরকার, আমাদের প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন যে সরকার আছে, তারাও এটা জানেন এর মধ্যে গুরুত্বপূর্ণ আইন জানা মানুষজন আছেন। এটা যদি করেন তাহলে তাদের সরকারেরই এটা একটা খুবই নেগেটিভ বিষয় হয়ে দাঁড়ায়। সেটা হচ্ছে যে তারা সামলাতে পারছেন না, তারা সামলাতে পারছেন না। এই জায়গায় তাদের যাওয়ার কোনো কারণ নেই, এবং আমাদের মাঠে এমন পরিমাণ গোলযোগও নেই যে শত শত হাজার হাজার গ্রেফতার করতে হবে, নানা রকম মৌলিক মৌলিক অধিকার যেগুলো আমাদের সংবিধানে বলা হচ্ছে 3য় ভাগে, এগুলো সব লঙ্ঘন করতে হবে এবং মানুষকে আমাকে আদালতে, উচ্চ আদালতে যাওয়া থেকে ঠেকাতে হবে। মোটেও সেই পরিস্থিতি বিরাজমান নয়। কিছু লোকজন গুজব ছড়িয়ে মজা পায়। আমি বলছি যে আওয়ামী লীগের লোকজনও গুজব ছড়িয়ে মজা পায়, এবং আওয়ামী লীগের বাইরের কিছু মানুষজন এখন গুজব ছড়াতে চান, কারণ তারা দেশে একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি করতে চান তাদের একটা বিশেষ উদ্দেশ্যে। সেটা হচ্ছে তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা তাদের ক্ষমতাকে সুসংহত করতে চান। সেটাই সরকার এইভাবে না রেখে তাদের মতো করে তৈরি করে, সকল বিপ্লবী সরকার তৈরি করে কোনো একটা কেওস তৈরি করে নির্বাচন পেছানো। আমি বহুবার বলেছি, আবারও যোগ করি, সেনাপ্রধানকে যেতে হবে বা এই ধরনের আলাপ আসলে ওই চেষ্টার একটা অংশ। জরুরি অবস্থা জারি করা হবে, তার মানে সরকার এত ফ্র্যাজাইল, এত ভঙ্গুর, সরকার এত অথর্ব, এত অক্ষম হয়ে গেছে, কিছুই সামলাতে পারছে না, মানুষের মধ্যে যে প্যানিক তৈরি করা, এই চেষ্টাও ইনফ্যাক্ট ওইটার অংশ। সুতরাং হাসিনা বিরোধী লোকজনও এই কারণে আসলে জরুরি অবস্থার আলাপ আনছে। বটম লাইন, জরুরি অবস্থা জারি করার মতো কোনো প্রেক্ষাপট, মানে দূরবর্তী কোনো প্রেক্ষাপটও মাঠে দেখা যাচ্ছে না। এটা হলো 1। 2 হলো জরুরি অবস্থা জারি করলে প্রধান উপদেষ্টাকেই সিদ্ধান্ত নিতে হবে সেটা জারি করার। জনাব চুপ্পু অটোনোমাসলি, স্পন্টেনিয়াসলি, ইন্ডিপেন্ডেন্টলি জরুরি অবস্থা জারি করে ফেলতে পারবেন, যেহেতু সংবিধানে রাষ্ট্রপতি লিখেছে, ঠিক আছে, তারা একটু সংবিধানটা ভালো মতো পড়ুন, সংবিধান বুঝুন। এই আর্টিকেলের প্রধানমন্ত্রীর কথা লিখেও দেওয়া আছে, না লেখা থাকলেও এটা আদতে প্রধানমন্ত্রীর পরামর্শেই করতে হবে। সুতরাং অহেতুক চুপ্পুকে সরানো গেল না বলে আমরা মহাবিপদে আছি। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।